আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন স্যার ভয় ফেলেছে, মাফ করে দিয়েছে। ছাড়েন 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 ছাড়েন। আপনি বলেন যে এখানে রুগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। 150 টাকা পাবেন? জি। সরকারি মেডিকেলের কর্মচারীরাই রোগী ভাগিয়ে নেন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। কমিশন মেলে 20 থেকে 50% পর্যন্ত নিঃস্ব হচ্ছেন দরিদ্র রোগীরা। আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা তোর আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন? মেডিকেল থেকে। নিজের একটা ইকো করতে এসেছি। 220-এ ওইখানে দেখা হয়েছে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন। কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ছাড়ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপ্রধান। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সেনা কর্মকর্তাদের পদোন্নতির আহ্বান প্রধানমন্ত্রীর। গুরুত্ব পাবে দক্ষতা, শৃঙ্খলা ও সততা। রাজধানী জুড়ে আজও গ্যাসের তীব্র সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। জুলাই শেষে তেলের দাম বৃদ্ধি। একটু আসে, ওই রাত্রে একটু আসে, আইসা আবার চলে। গ্যাস নাই থেকে তো সদর বন্ধ করে দেও, আমগর অন্য ব্যবস্থা করে দেও, আমরা অন্য একটা কাজ করে খাই। জুলাই শেষে তেলের দাম বৃদ্ধির শঙ্কা। কক্সবাজারে আলোচিত কমিশনার একরাম হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ। তার স্ত্রীকে হুমকি দিয়েছিলেন ওবায়দুল কাদের, বলছে প্রসিকিউশন। আপাতত রাজনৈতিক আকাঙ্ক্ষা না থাকলেও ভবিষ্যতে দল গঠন করতে পারে ককরোচ জনতা পার্টি। গণ আন্দোলনের মাধ্যমে ভিত তৈরির বার্তা মুখপাত্রের। This is just a beginning. The Cockroach Janata Party has a long way to go, and for sure we will go a long way. আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সরকারি হাসপাতালের কর্মচারী, অথচ তারাই দালাল। বিপদের বন্ধু সেজে কৌশলে রোগীদের ভাগিয়ে নিয়ে যায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। টেস্ট, আইসিইউ বা সার্জারি ধরন অনুযায়ী রোগীর বিল থেকে তারা পান 20 থেকে 50% পর্যন্ত কমিশন। এতে নিঃস্ব হচ্ছেন সরকারি হাসপাতালে আসা দরিদ্র রোগীরা। সরকারি হাসপাতালের কিছু কর্মচারীর নামে দালালদের নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী হাসান মিসবাহ। ঢাকা মেডিকেলের ঠিক পাশেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। অনেক রোগীর ভিড়ে ক্যামেরা দেখে নিজেকে আড়াল করার চেষ্টা করেন এক ব্যক্তি। জানতে চাই তার পরিচয়। আমার নাম মানিক। আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি করি না, আমি এইদিকে আমার কাকারে নিয়ে এসেছি। কাকা জিজ্ঞেস করে আমার কাকা। কি আপনার রোগী? জি আমার রোগী। ভাতিজের নাম কি? উনি বলতেছে না, ভাতিজের নাম কি বলেন? আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা তোর আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন? মেডিকেল থেকে। রোগীর সঙ্গে কথা বলার সময় পেছনে সরে গিয়ে পকেট থেকে কিছু একটা ময়লার ঝুড়িতে ফেলে দেন এই ব্যক্তি। তিনি তার আইডি কার্ডটি এই ঝুড়িতে ফেলে দিয়েছেন। এটি ঢাকা মেডিকেলের আইডি কার্ড। এই লোকের নাম মনির হোসেন। তিনি ঢাকা মেডিকেলের কর্মচারী। ঢাকা মেডিকেল থেকে একজন রোগী ভাগিয়ে এনে প্রাইভেট মেডিকেলে তিনি নিয়ে এসেছেন। আপনি আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন? স্যার ভয় ফেলেছে, মাফ করে দিন স্যার। ছাড়েন 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 ছাড়েন। আপনি বলেন যে এখানে রুগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। 150 টাকা পাবেন? জি স্যার। 2 মাস পর একই প্রতিষ্ঠানে গেলে আবারও পাওয়া যায় এই ব্যক্তিকে, সঙ্গে ভাগিয়ে আনা রোগী। আপনি ঢাকা মেডিকেল স্টাফ না? স্যার আমি নিজের একটা ইকো করতে এসেছি। 220-এ ওইখানে দেখা হয়েছে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। এরই মধ্যে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে পালিয়ে যায় ঢাকা মেডিকেলের এই কর্মচারী।
শুধু বাইরে রোগী ভাগিয়ে নেওয়া নয়, বরং হাসপাতালের ভেতরে বসেও সরকারি হাসপাতালের অনেক কর্মচারী খুবই স্মার্টভাবে দালালিটি করে থাকেন। এই রোগীর নাম সানাউল্লাহ, তিনি ভোলা থেকে এসেছেন। সোহরাওয়ার্দী মেডিকেলে টাইফয়েড টেস্টের জন্য আসলে তাকে বলা হয় যে 1000 টাকা লাগবে সেই পরীক্ষাটি করতে, আর রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়েছে ইম্পেরিয়াল হেলথের। আমারে বলছে যে এখানে এই রিপোর্টটা হবে না, এই রিপোর্টটা আপনার বাইরে থেকে করাইতে হবে। এবার সানাউল্লাহকে নিয়ে হাসপাতালের ল্যাবে পাওয়া গেল না অভিযুক্ত কর্মচারী হুমায়ুন কবিরকে। পার্সোনালি কেউ করে থাকে এটা অবশ্যই একটা ক্রাইম। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানাবো, আমার যতটুকু করণীয় আমি সেটা করব। সারা দেশেই সরকারি হাসপাতাল ঘেঁষেই বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এসব প্রতিষ্ঠানের পাশেই সারাদিন দেখা যায় সরকারি হাসপাতালের কর্মচারীদের। কেউ সঙ্গে করে রোগী আনছেন, কেউ আবার রোগীকে ঠিকানা বলে দিয়ে পরে সেখানে যান। ঢাকা মেডিকেলের চাকরি কি প্রাইভেট মেডিকেলে রোগী নিয়ে আসা? আপনারা তো কখনোই জোর করে নিয়ে আসেন না, ভালোবাসায় নিয়ে আসেন, তো সামনে আসে। সরকারি হাসপাতালের পাশেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা যায় ভর্তি রোগীদের বড় অংশই বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে আনা। এ যেমন 80 বছরের সালেহা বেগম। ভাঙা পায়ের অস্ত্রোপচারের জন্য গাজীপুর থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয় তাকে। একজন কর্মচারী তাকে পাঠায় একটি বেসরকারি হাসপাতালে। আমার মার চিকিৎসা চাই, বাড়ি তো যাবো, এই মরা মানুষলে বাড়িতে কি করবো? আমার মাঝে পয়রা দুঃখ পাইছে, আমার মার তো কিছু করার নাই। সরকারি মেডিকেলে যেসব রোগী আসেন চিকিৎসার জন্য, তাদের আসলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য নেই। ফলে খুবই অল্প টাকায় চিকিৎসা করবার জন্য তারা সরকারি মেডিকেলে যান, আর এরপরে সেখানকার কর্মচারী নামক যে দালাল সিন্ডিকেট এসব নিরীহ মানুষদের ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শুধু কি কর্মচারী, রোগী ভাগায় কিছু চিকিৎসকও। এবার টিকিট কেটে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে আমরা, সঙ্গে একজন রোগী। সার্জারি বিভাগের 3 নম্বর কক্ষে তখন ডাক্তার কাইফি আজিজ। রোগী দেখে বললেন সার্জারি লাগবে। এক পর্যায়ে আমাদের হাতে বেসরকারি হাসপাতালের ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন ডাক্তারের সহকারী সাইফুল। তখন বেলা 12টা। ঢাকা মেডিকেলে আল্ট্রাসনোগ্রাফি হলেও পাঠানো হলো চানখারপুলের অ্যাক্টিভ ডায়াগনস্টিকে। সঙ্গে দেওয়া হলো একজন কর্মচারী। 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? আরটা হচ্ছে আপনি গিয়ে 1600 টাকা লাগবে, 1 ঘন্টায় রিপোর্ট পাবেন। আমি নিয়ে যাবো, আবার চলে আসবেন আপনি চানখারপুল মোড়ে। এবার অ্যাক্টিভ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফির পালা। নেওয়া হলো 1600 টাকা। রিপোর্ট নিয়ে ঢাকা মেডিকেলে গিয়ে পাওয়া গেল না ডাক্তার কাইফিকে। দেখা হলো তার সহকারী সাইফুলের সঙ্গে। সাইফুল ঢাকা মেডিকেল থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে যায় কাঁটাবনের হোম কেয়ার হাসপাতালে। কিছুক্ষণ পর এলেন ডাক্তার কাইফি। আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট দেখে জানালেন হোম কেয়ারে এই সার্জারি এখনই সম্ভব। ঢাকা মেডিকেল যদি আপনাদের করতে চান, আপনাদেরকে আরো কিছু টেস্ট আছে, সেগুলো করতে হবে। ওখানে অপারেশনের ডেট নিতে হবে, আবার ওই টেস্টগুলো করতে 1.5-2 টাকা চলে যাবে। আবার অপারেশনের সময় 1.5-2 টাকা খরচ হবে। আপনি বলেন এখানে আমার এখনই করে দেন, এটা আমি করে দিতে পারি, সব মিলে 8,000 টাকা খরচ হবে। আজকে হবে? এই আমি এখন করব। শুধু আমাদেরকেই নয়, চেম্বার থেকে বের হওয়া অনেক রোগীকে দেয়া হচ্ছে হোম কেয়ার হাসপাতালের ভিজিটিং কার্ড। এই কার্ডটা ডাক্তার কোথায় দিছে আপনাকে? এই মেডিকেল থেকে দিছে। ঢাকা মেডিকেলের ভিতরেই? ওনার চেম্বারেই? ডাক্তার কি বললো? 70,000 টাকা লাগবে। যদি করান আমার দিয়ে করাই থাকবে, কিন্তু আমি কিছু পাঠানো হতো এখানে। এবার ডাক্তার কাইফির মুখোমুখি। জানতে চাই একজন চিকিৎসক কিভাবে রোগী ভাগিয়ে নিতে পারেন। আপনি সরকারি চেম্বার থেকে প্রাইভেটের কার্ড দিতে পারেন? কর্মচারী থেকে চিকিৎসক, রোগী ভাগিয়ে নিতে সবাই কেন এত বেপরোয়া তা জানা দরকার। এবার চিকিৎসক সেজে অ্যাক্টিভ ডায়াগনস্টিকে ফোন। আমি ময়মনসিংহে ছিলাম, রিসেন্ট এখানে এসেছি। আপনারা টেস্টের কমিশনের পেমেন্টগুলো কিভাবে করে থাকেন? বিকাশের মাধ্যমে করি বা নগদের মাধ্যমে যেভাবে নিতে হয়, মানে সরাসরি দিলে দেখা যায় অনেক সময় মেডিকেলে ঝামেলা হয়, তো প্রতিদিনের হিসাব প্রতিদিনই আমরা দিয়ে দিই। কোনটাতে কত দিচ্ছেন আপনারা? নিটটা রেখে 50%, মানে ব্লাডের 50%, বাকিগুলো দিয়ে দিই। আল্ট্রাসাউন্ডের উপর নির্ভর করে 30%, 40%। ঘণ্টাখানিক পর টেস্টের জন্য পাঠানো হলো রোগী। সঙ্গে ঢাকা মেডিকেলের কর্মচারী পরিচয়ে একজন। পরীক্ষা শেষে দেয়া হলো তার রোগীর বিল থেকে 50 ভাগ কমিশন।
ঢাকা মেডিকেল থেকে একজন রোগীকে ভাগিয়ে এই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আনবার পরে পরীক্ষা এবং সঙ্গে সঙ্গে দালালির কমিশনও পাওয়া গেল। দালালির এই ব্যবসা তো মন্দ না। একজন দালাল যদি সরকারি কোনো হাসপাতাল থেকে বেসরকারি কোনো ডায়াগনস্টিক সেন্টারে দিনে 3টি রোগীও ভাগায়, তাহলে প্রতিদিন তার ইনকাম 3 থেকে 10,000 টাকা। আর এটি যদি আইসিইউ কিংবা সার্জারির কেস হয় তাহলে তো তার পকেটে যায় 10 থেকে 50,000 টাকা, যা তার 1 মাসের বেতনের চেয়েও বেশি। অর্থাৎ ভাগিয়ে নেওয়া রোগীর জটিলতা অনুযায়ী দেয়া হয় কমিশন। পরীক্ষা নিরীক্ষায় 40 থেকে 50 ভাগ, আইসিইউ 18,000 টাকা, আর সার্জারি হলে 30 ভাগ পর্যন্ত রোগীর বিল থেকে কমিশন পায় দালালেরা। আর সেই টাকা জমা হয় তাদের নামে খোলা আলাদা আলাদা কোডে। সরকারি হাসপাতালের কর্মচারীদের বড় অংশই রোগী ভাগানোর সঙ্গে জড়িত। অনেক সময় সংকট তৈরি করে রোগী ভাগানোর ক্ষেত্র তৈরি করা হয়, আর তাতে না বুঝে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের রোগীরা। ডিমান্ডটা অনেক হাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, আর সেই তুলনায় অপ্রতুল আমাদের স্বাস্থ্যের সাপ্লাইটা, সেইখানেই দালালরা সুযোগটা পায়। তো এইটার সমাধান একদিনে করা খুব কঠিন, এবং একদিকে আপনার সাপ্লাই বাড়াতে হবে, ডিমান্ডটাকে ম্যানেজ করতে হবে। বিভিন্ন সময় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালানো হয়। এতে ধরা হয় বাইরের দালালদের, আর ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় হাসপাতালের ভেতরের দালালেরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকাল 11টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টিকিট কাউন্টার, রান্নাঘর, স্টোর রুম। সেবাদানে হাসপাতালের চিকিৎসক, নার্স কতটা আন্তরিক, সেসব বিষয়েও রোগীদের কাছে জানতে চান তিনি। এ সময় এক নারী চিকিৎসক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। অপরদিকে হাসপাতালের এসি চুরির ঘটনায় নাইট গার্ড মুস্তফাকে সাসপেন্ড করেন স্বাস্থ্যমন্ত্রী। দিনভর সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে তার। রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর বিক্রম। পরে তিনি ছুটে যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে। পুষ্পস্তবক অর্পণ করেন দুই নেতার সমাধিতে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। 11:15টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। 3 বাহিনীর সদস্যদের সাথে নিয়ে সশ্রদ্ধ সালাম জানান অস্থায়ী রাষ্ট্রপতি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর সেখান থেকে পদত্যাগ করে স্পিকারের দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। তবে শেষ পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন তিনি পান কিনা তাই এখন দেখার বিষয়। স্মৃতিসৌধ থেকে জিয়া উদ্যানে ছুটে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও কবে নাগাদ বঙ্গভবনের বাসিন্দা হবেন হাফিজ উদ্দিন আহমদ এখনও তা নিশ্চিত করেনি রাষ্ট্রপতি দপ্তর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আইন অনুযায়ী সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী পক্ষ গ্রেফতার মামলাসহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা পাবেন তিনি। মন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজিরকে ফিরিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তার ব্যাপারে দুবাই সরকার যেসব নথি চেয়েছে তা পাঠানো হয়েছে। তিনি জানান, মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পাওয়া বোমার বিষয়ে তদন্ত চলছে। এর সাথে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রার কোনো সম্পর্ক নেই।
SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, সংবাদের শুরুতে যেরকমটা জানাচ্ছিলাম, বঙ্গভবন ছাড়ছেন সদ্য বিদায়ে নেয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে আরো তথ্য আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, আপনি জানাবেন যে আপনি তো বঙ্গভবনের সামনে রয়েছেন, সদ্য বিদায় রাষ্ট্রপতি বঙ্গভবন ছেড়ে কোথায় যাচ্ছেন? মার্চি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যাবেন। ইতিমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আমরা দেখছি যে বঙ্গভবনের ঠিক সামনের যে পরিস্থিতি, এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখছি কিছুক্ষণ পরপরই SSF এর পক্ষ থেকে সাধারণ মানুষদেরকে বঙ্গভবনের যে নির্ধারিত গেট রয়েছে কিংবা ব্যারিকেড রয়েছে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তিনি বঙ্গভবন ছেড়ে যাবেন। সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা দেখছি এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, রাস্তা কিছুটা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে সোজা নয়াপল্টন হয়ে বিজয়নগর হয়ে তারপর মগবাজার ফ্লাইওভার ধরে তিনি তার যে গুলশানের নির্ধারিত যে ফ্ল্যাটটি রয়েছে, যে বাসাটি রয়েছে, সেখানেই তিনি যাবেন। সেখানে আমরা জানি যে ইতিমধ্যে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা রেলে সাজানো হয়েছে, অর্থাৎ পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সেই বাড়ির যে আনুষঙ্গিক প্রস্তুতি, সেখানকার যে আনুষ্ঠানিক প্রস্তুতি রয়েছে সেটিও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম যে দুপুর কিংবা বিকেলের মধ্যেই সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গভবন ত্যাগ করবেন। সেটি আর কিছুক্ষণের মধ্যেই সেই ত্যাগ বা সেই যাওয়া, সেই যাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যে আমরা ভিতরের যেমনটি খবর শুনেছিলাম, জানার চেষ্টা করেছিলাম, ভিতরেও ইতিমধ্যে তার যেতে বঙ্গভবন ছেড়ে যাওয়ার যে প্রস্তুতি সেটিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি নামাজের পরপরই বের হওয়ার কথা ছিল তার। তো আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি বঙ্গভবন ছেড়ে তার গুলশানের যে নির্ধারিত বাসভবন রয়েছে বা নির্ধারিত তার যে নিজস্ব যে ফ্ল্যাটটি রয়েছে সেখানেই তিনি উঠতে যাচ্ছেন। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত পরের সংবাদে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর পাশাপাশি যদি বলি, আজকে যেহেতু রাষ্ট্রপতি হিসেবে আজকে প্রথম দিন ছিল অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মেজর হাফিজউদ্দিন আহমেদের, তিনিও সকাল থেকে আজকে ব্যস্ত সময় পার করেছেন। তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের সময়ে নিহত হওয়া সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার মাধ্যমে তিনি তার আজকের রাষ্ট্রপতির প্রথম দিনের দায়িত্ব শুরু করেছেন। এরপর পরে তিনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর পরই আমরা জেনেছিলাম যে তিনি বঙ্গভবনে আসার কথা ছিল, তার যে নিয়মিত রাষ্ট্রপতির যে দায়িত্ব সেটি পালন করার কথা ছিল। যদিও পরবর্তীতে তিনি আর বঙ্গভবনে আসেননি, তিনি সরাসরি তার যে স্পিকারের জন্য সংসদ ভবন এলাকায় যে নির্ধারিত বাসভবনটি রয়েছে তিনি সেখানে চলে যান। ফয়সাল, আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী সংবাদে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। অবশ্য সেটি নির্ভর করে প্রধানমন্ত্রী নিরপেক্ষতার উপর, এমন মন্তব্য বিশিষ্টজনদের। আলংকারিক পদ নয়, রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশ ও জনগণের স্বার্থকে রাষ্ট্রপতি প্রাধান্য দেবেন, প্রত্যাশা সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক ইতিহাসে খুবই কম রাষ্ট্রপতি বিতর্ক ছাড়া বঙ্গভবন ত্যাগ করেছেন। কারো বিদায় ঘটেছে রাজনৈতিক সংকট, পদত্যাগ কিংবা অভিশংসনের শঙ্কার মধ্য দিয়ে। 24 জুলাই শারীরিক ও মানসিকভাবে অসামর্থ্য হওয়ার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির পদে কে আসবেন, জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা কেমন হবে, সেটি ঘিরে এখন চলছে নানা আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব থাকে, কিন্তু দায়িত্ব গ্রহণের পর কোনো রাজনৈতিক দলের নয়, তিনি হয়ে ওঠেন সমগ্র রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবক। তাই নাগরিকদের প্রত্যাশা অতীতের মতো হবেন না এবারের রাষ্ট্রপতি।
দেশের জনগণের হন, কোনো নির্দিষ্ট দলের হয়ে যেন কাজ না করেন। যারা আইনটা পালন করতে পারবে, বিচার করতে পারবে, তাদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিক। আমাদের গার্জিয়ান হিসেবে যাতে সে দায়িত্ব ভূমিকা পালন করে, সবার প্রতি আন্তরিকতা বজায় রাখতে পারে। গত নির্বাচনের পর থেকে দেখছি দেশ সুন্দরভাবে পরিচালনা করতেছে এবং আগামীতে যে রাষ্ট্রপতি আসবে সেও ইনশাল্লাহ ভালোভাবে দেশটাকে পরিচালনা করার ব্যবস্থা করবে। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির পদটি কি শুধুই একটি পদ? রাজনৈতিক স্থিতিশীলতার সময়ে রাষ্ট্রপতির ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক, কিন্তু সরকার গঠন, সাংবিধানিক সংকট বা জরুরি অবস্থার মতো বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির সিদ্ধান্ত, প্রজ্ঞা ও নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রশাসনিক খুব গুরুত্বপূর্ণ জায়গাও কিন্তু তিনি সঠিক লোককে নির্বাচনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার সুযোগ কিন্তু রয়েছে। এর পাশাপাশি সেটি আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের একেবারে শেষের পর্যায়ে অনেক সময় তার দক্ষতা বা তার প্রজ্ঞার দরকার পড়ে। খুব গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তের জায়গাগুলো রয়েছে সেখানে কিছু দিক নির্দেশনা দেবেন। দলীয়ভাবে যদি চাপ দেয়, দলীয়ভাবে মানে দলীয় নেতৃত্ব, তার পক্ষে সেটা উত্তরণ ঘটানো কঠিন, মানে সেটা কাটানো কঠিন। এ কারণেই প্রধানমন্ত্রী যিনি থাকবেন তাকে নিজের আগে নিরপেক্ষ হতে হবে, তারপরেই আমরা নিরপেক্ষ রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষ আচরণ সিদ্ধান্ত আশা করতে পারি। 90 দিনের মধ্যে 23তম রাষ্ট্রপতি পেতে যাচ্ছে দেশ। তিনি কি দেশের অভিভাবক হয়ে ওঠেন নাকি ক্ষমতার সাথে একই সুরে কথা বলেন, সেটি দেখার অপেক্ষায় জনগণ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান ও সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়ে প্রদান করেন তিনি। সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচন পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে প্রত্যেক সেনা সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের চালকরা জানান, ভোর রাত থেকে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। একই চিত্র বাসা বাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার আগুন লেগে মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে টার্মিনালে কাজ শুরু করেছে যুক্তরাজ্য ও আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল। পেট্রোবাংলা জানায়, প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে, আইসে আবার চলে যায়। গ্যাস নাই থেকে তো সরকার বন্ধ করে দেখ, আমরা অন্য ব্যবস্থা করে দেখ, আমরা অন্য একটা কাজ করে খাই। সারা রাত থাকার পরে সকাল 6টার সময় বন্ধ হয়ে যায় পাম্প, এরপরে আর গ্যাস পায় নাই। এই গ্যাসের জন্য ড্রাইভাররা অনেক কষ্ট করতেছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সহসাই থামছে না আশঙ্কা ভূ রাজনৈতিক বিশ্লেষকদের, যা বিশ্ব রাজনীতির পাশাপাশি অর্থনীতি ও কূটনীতিতেও ফেলবে নেতিবাচক প্রভাব। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ফের অস্থির হতে পারে জ্বালানি তেলের বাজার। আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে $150 পর্যন্ত উঠতে পারে ব্যারল প্রতি তেলের দাম। এই অবস্থায় আমদানি নির্ভর বাংলাদেশে মূল্যস্ফীতি দীর্ঘায়িত ও তীব্রতর হওয়ার পাশাপাশি অস্থিরতা বৃদ্ধিরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
যুদ্ধবিরতির পর টানা 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। শুক্রবার মার্কিন বিমান হামলায় জীবন গেছে অন্তত 4 জনের, আহত অনেকেই। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণ। কুয়েতের পাশাপাশি জর্ডান ও বাহরাইনেও মার্কিন ঘাঁটিতে আক্রমণের কথা বলছে ইরান। ফলাফল হরমুজ প্রণালী দিয়ে ব্যাহত হচ্ছে জাহাজ চলাচল, ফের অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। চলতি মাসের প্রথম সপ্তাহেও প্রতি ব্যারেলের দাম ছিল $75-76। 2 সপ্তাহের ব্যবধানে তা পৌঁছেছে $100। ইরান যেমন হরমুজের উপরে তার যে নিয়ন্ত্রণ বা আধিপত্য এটা যেমন ছাড়বে না, একই রকম ভাবে যুক্তরাষ্ট্র ইরানের কাছে এই নিয়ন্ত্রণটা দিতে কোনো অবস্থাতেই রাজি নয়। ফলে বিশ্ববাসীকে হয়তোবা এই যুদ্ধ আরো কিছুদিন চালিয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে। আগে থেকেই বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম ঠিক করে সরকার। এপ্রিলের শুরুতে না করলেও তৃতীয় সপ্তাহে বাধ্য হয়ে দাম বাড়াতে হয় বাংলাদেশকে। তারপর থেকে ডিজেলের দাম না বাড়ালেও বাকি সব তেলের দামই বেড়েছে। এ অবস্থায় বিশ্ববাজার আবারও অস্থির হওয়ায় তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। $100 উপরে এই ব্র্যান্ড ক্রুড অয়েলের দামটা স্থির হয়ে যেতে পারে। স্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এই তেলের দাম $130 থেকে $150 পর্যন্ত উন্নীত হওয়ার আশঙ্কা করা যায়। জ্বালানি তেলের দাম যদি $10 বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের আমদানি ব্যয় প্রায় $70 থেকে $80 মিলিয়ন বৃদ্ধি পায়। সাশ্রয়ী ও টেকসই উৎস খোঁজাটা জরুরি। কাছাকাছি দেশের মধ্যে ব্রুনেই হতে পারে দীর্ঘস্থায়ী উৎস। ব্রুনেই গত 3 মাসে বাংলাদেশের সাথে জ্বালানি সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকবার। জ্বালানির এক ধরনের নির্ভরযোগ্যতা বাংলাদেশকে দীর্ঘস্থায়ী মেয়াদে চেষ্টা করতে হবে, নতুবা রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ব। জ্বালানির পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানেও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের, এমন মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের কর্মশালায় এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, চারদিকে অনিয়ম অস্থিতিশীলতায় দেশের সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো পুনর্নির্মাণ করতে হবে। মির্জা ফখরুল আলম বলেন, এখন দেশ গঠনের সুযোগ এসেছে, এমন সুযোগ সব সময় আসে না। বলেন, রাজনীতি যেন রাষ্ট্র ও দেশের কল্যাণে হয়, তাই নেতিবাচক রাজনীতি না করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে আপনার এই ক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ, আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। তবে গতকাল গিয়েছিলাম বগুড়াতে আমি গিয়ে দেখলাম যে তাদের সেখানে যারা কাজ করছেন এবং তাদের যে রিসার্চার যারা আছেন তারা চেষ্টা করছেন কিভাবে এই এনার্জির সমস্যাকে সমাধান করা যায়। যুব সমাজকে খেলার সাথে সম্পৃক্ত করতে পারলে মাদক মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সচিবালয়ে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী বিশ্বকাপ ফুটবলের খেলার সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন করে স্পোর্টসের মাধ্যমে উঠে আসা খেলোয়াড়দের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে খেলার জন্য প্রস্তুত করা হবে। তরুণ প্রজন্মের খেলার সুযোগ করে দিতে প্রত্যেকটি ইউনিয়নের একটি করে খেলার মাঠ করা হবে বলেও জানান আমিনুল হক। দেশের সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতি, ক্রীড়া তৎপরতা ইত্যাদির মধ্যে আমাদের যুব প্রজন্মকে যদি যুক্ত করে ফেলতে পারি, তাহলে একদিকে যেমন সুস্থ মনোজগৎ তৈরি হবে এবং ভবিষ্যতে প্রজন্ম হিসাবে দক্ষ জনবল হিসাবে তারা তাদের দক্ষতাকে অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।
কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি ও ৬ জন সেনা কর্মকর্তা সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পরে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিন ট্রাইব্যুনালে একরাম হত্যার হৃদয় বিদারক হত্যার দৃশ্য শোনানো হয়। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, একরামকে সরাসরি গুলি করে তৎকালীন কোম্পানি কমান্ডার রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত। এমনকি একরামের স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেন ওবায়দুল কাদের, জানায় প্রসিকিউশন। এই মামলায় আব্দুর রহমান বদিসহ ৬ জন গ্রেফতার আছেন, ৩ জন গ্রেফতার আছেন। আমি নিজে বাদী হয়ে আজকে ফর্মাল চার্জ দাখিল করলাম। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন। এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। ভবিষ্যতে ভারতের রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে পারে আলোচিত ককরোচ জনতা পার্টি। তবে আপাতত প্ল্যাটফর্মটির এমন কোনো লক্ষ্য নেই। এখন তৃণমূল পর্যায়ে শক্তিশালী গণ আন্দোলন গড়তে ব্যস্ত থাকবে সিজেপি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন মুখপাত্ররা। এদিকে আন্দোলন প্রত্যাহারের পর ছাত্র জনতার উদ্দেশ্যে নতুন বার্তা দিয়েছেন তেলাপোকাদের নেতা অভিজিৎ দীপকে। বলেছেন, এখানেই শেষ নয়, এখনো বাকি অনেক পথ। রাজনীতিতে না থেকেও ভারতের রাজনীতির আলোচিত নাম ককরোচ জনতা পার্টি। স্যাটায়ার ধর্মী এক অনলাইন প্ল্যাটফর্ম থেকে আন্দোলনের মাঠ। মোটা দাগে গেল ১.৫ মাসে পুরো ভারত কাঁপিয়েছে তেলাপোকারা। বিরোধী শিবির এই একযোগে যা করতে পারেনি তাই করে দেখিয়েছে সিজেপি। চাপের মুখে মোদী সরকারের এই প্রথম কোনো মন্ত্রীর পদত্যাগ। জনদাবি আর বিক্ষোভের সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়, এমনটাই বার্তা ছিল ককরোচ প্রধানের। টানা ৩৬ দিনের অনশন, ধর্ণা ও প্রতিবাদের পর আপাতত সকল কর্মসূচি প্রত্যাহার করেছে সিজেপি। প্রশ্ন হলো, আবারও কি ভারতের মাঠে নতুন কোনো রূপে নামবে তেলাপোকারা? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন মুখপাত্ররা। জানান, এখনই রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে না সিজেপি, তবে ভবিষ্যতে এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি তারা। দেশে এরই মধ্যে ৭৫০ থেকে ৮৫০টি রাজনৈতিক দল আছে, কিন্তু যুব সমাজের প্রত্যাশা পূরণে তারা সবাই ব্যর্থ। আমাদের লক্ষ্য এই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া, যাতে ক্ষমতায় যে দলই থাকুক না কেন তারা যেন তরুণদের দাবি পূরণে বাধ্য হয়। এদিকে পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে দলটির আরেক মুখপাত্র জানান, ভারতে কোনো কিছু নিয়েই কখনো না করা উচিত নয়। এই মুহূর্তে আমি শুধু বাড়ি যেতে চাই, বিশ্রাম নিতে চাই এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। গত কয়েক মাস ধরে বাড়ির বাইরে আছি। 2 মাসে যা ঘটেছে তা নিয়ে ভাবতে চাই। এটি আমাদের জন্য গর্বের, আনন্দের এবং স্বস্তির মুহূর্ত। আন্দোলন সফল হওয়ার পর প্রথমবারের মতো বার্তা দেন টাইফয়েড আক্রান্ত হওয়া ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। পুরো সময়টা সত্যি খুব কঠিন ছিল, তবে এখন আর কোনো আতঙ্ক নেই। এই সাফল্যেই শেষ নয়, এটা তো সবে শুরু। ককরোচ জনতা পার্টির এখনো অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, আরও অনেক সুদূর প্রসারী হতে পারে ককরোচ জনতা পার্টির সাফল্য। অনিক রহমান, যমুনা নিউজ। সীমান্ত দিয়ে থামছে না বিএসএফ এর পুশিন অপচেষ্টা। বিজিবি জানায়, সকালে কুমিল্লার ব্রাহ্মপাড়া উপজেলার শালদা নদীর সীমান্ত দিয়ে নারী শিশু সহ 4 জনকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি। বর্তমানে ওই 4 জন সীমান্তের শূন্য রেখায় ভারতীয় অংশে অবস্থান করছে। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম জানিয়েছেন, যে কোনো সীমান্ত দিয়ে পুশিন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এদিকে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে 9 নারীকে পুশিন চেষ্টায় ব্যর্থ হয়ে তাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত 3টার দিকে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে শনিবার ভোরে 9 নারীকে সীমান্তের এপারে ঠেলে পাঠানোর চেষ্টার খবর পায় বিজিবি। এ সময় স্থানীয়দের সাথে নিয়ে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়।
এরপর থেকে শূন্যরেখায় অবস্থান করছিলেন ওই 9 নারী। পরবর্তীতে শনিবার রাতে আবার তাদের ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই চেষ্টা পণ্ড হয়। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। নেত্রকোনায় বসতঘর থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার দুয়ানি দুধকড়া গ্রাম থেকে উদ্ধার করা হয় মাহফুল মিয়ার মরদেহ। পুলিশ জানায়, রাতে ঘরে একাই ঘুমিয়েছিলেন মাহফুল। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের জেলা পুলিশের পাশাপাশি সিআইডি পিবিআই এসেছে, সিআইডি ক্রাইম সিন এসেছে, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, সমস্ত ধরনের ক্রাইম সিন সংগ্রহ করছে। আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। এখনও সেরকম কোনো ধরনের আমরা কাউকে আটক করতে পারি না। আমরা কাজ করছি। রাজধানীর 300 ফিট এলাকায় বল প্রয়োগ করে অর্থ আদায় চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কার। সকালে খিলক্ষেত থানায় সংবাদ সম্মেলন করেন ডিএমপির গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ। জানান, সম্প্রতি এক ব্যাংক ম্যানেজারকে প্রাইভেট কারে তুলে হাত পা বেঁধে 5 লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। অর্থ আদায়ের পর ভুক্তভোগী ওই ব্যক্তিকে পথে ফেলে দিয়ে চলে যায় তারা। এই ঘটনায় অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ। দীর্ঘ 1 মাসের চেষ্টায় চক্রটিকে গ্রেফতার করল আইন শৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা যাত্রী হিসেবে তুলে নিত, যে আসেন, আর মানুষ তো কমফোর্ট, ওইখানে বাস আসে বিভিন্ন, তো কমফোর্টেবল যারা বিভিন্ন যারা একটু ভালো এলিট চাকরিজীবী আছে, তারা এই কমফোর্টেবল জার্নির জন্য এই প্রাইভেট কারগুলোকে অ্যাকচুয়ালি নিত। এই প্রাইভেট কারগুলোকে যখন নিত তখন এই সুযোগটাই তারা কাজে লাগাতো। এবার আন্তর্জাতিক সংবাদ। অস্ত্র সংকটের শঙ্কায় যুক্তরাষ্ট্র, তাই একেবারে নীরবেই ইরানে হামলা বন্ধ করেছে দেশটি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পেট্রিয়ট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে মধ্যপ্রাচ্যে বড় ক্ষয়ক্ষতি এড়াতে স্থগিত করা হয়েছে হামলা। আরেক গণমাধ্যম এক্সিওসের দাবি, কূটনৈতিক তৎপরতা জোরদারে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। অন্তর্বর্তী চুক্তি ভেঙে সপ্তাহ 2 আগে ইরানে আবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর টানা 13 দিন ধরে চলে অভিযান। প্রতিদিনই সামাজিক মাধ্যমে হামলার বিবরণ দিতে দেখা যায় মার্কিন সেন্ট্রাল কমান্ডকে। তবে মার্কিন সময় শুক্রবার তাদের কোনো বিবৃতি পাওয়া যায়নি। হামলার খবর মেলেনি ইরানি কোনো গণমাধ্যমেও। তবে কি কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র? 2টি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অন্তত সেটাই বলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমসও এক্সিওস দাবি করেছে, শুক্রবার সামরিক বাহিনীর পাঠানো হামলার পরিকল্পনায় সই করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে হামলা বন্ধ করতে হয় দেশটির সেন্ট্রাল কমান্ডকে। নিউ ইয়র্ক টাইমস বলছে, মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সাথে বৈঠকের পর ইরানে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দাবি, দেশটির প্যাট্রিয়ট ও থার্ড সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ইন্টারসেপ্টরের সংকটে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টারা। হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে পারে এমন শঙ্কা জানান তারা। পাশাপাশি হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন, যার জেরে নীরবেই পিছু হটেছেন ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের খবর, যুদ্ধের আগে মার্কিন ভান্ডারে মজুদ ছিল 2300 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, যার মধ্যে 1400টিরও বেশি ইরান যুদ্ধে খরচ করে ফেলেছে ওয়াশিংটন। উল্লেখযোগ্য মজুদ ফুরিয়েছে থার্ড সিস্টেমের ইন্টারসেপ্টরেরও।
আরেক গণমাধ্যম এক্সিওস দাবি করেছে চুক্তির জন্য কূটনৈতিক আলোচনা আরও জোরদারেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন সময়ের সাথে আলোচনায় আরও আগ্রহী হয়ে উঠছে ইরান। তবে কতদিনের জন্য এই হামলা বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনে আবারও যে কোনো সময় পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ব্যাপক ঝড় বৃষ্টির কবলে পড়েছে পাকিস্তানের পাঞ্জাব। দুর্যোগে মৃত্যু হয়েছে 2 শিশুসহ অন্তত 7 জনের, আহত হয়েছে কমপক্ষে 20 জন। কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার দিনভর ঝড় বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, ধসে পড়েছে বহু বাড়িঘর, মরে গেছে গবাদি পশু। অন্তত 14টি বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া গেছে। অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লাহোর, কাসুর, ফয়সালাবাদ সহ আরও কয়েকটি এলাকায়। সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে গুজরানওয়ালা ও রাওয়ালপিন্ডিতে। ভয়াবহ দুর্যোগে পানিবন্ধ লাখি মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, চরমে পৌঁছেছে জনদুর্ভোগ। উদ্ধার কাজে তৎপর রয়েছে জরুরি বিভাগ। বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্স আপ হওয়ার পর নিজ শহর রোজারিওতে ফিরে প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল লিওনেল মেসিকে। দেশটির 4র্থ টায়ারের ক্লাব লিওনেসের খেলা দেখতে গিয়েছিলেন LM10, যে ক্লাবের সভাপতি আবার মেসির বড় ভাই মাতিয়াস মেসি। একের পর এক অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন, চোখে মুখে নেই কোনো বিরক্তির ছাপ। ভক্তদের অভিবাদনের জবাব দিচ্ছেন, বাচ্চাদের সঙ্গেও মিশে যাচ্ছেন বন্ধুর মতো। কে বলবে লোকটা লিওনেল মেসি, ফুটবলের গ্রেটেস্ট অফ অল টাইম। মানুষ তাহলে এতটাও বিনয়ী হয়? আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে হেরেছে সপ্তাহখানেক হলো। প্রথমে শোনা যাচ্ছিল মায়ামিতেই ছুটি কাটাবেন মেসি, পরে শোনা যায় বাবার অসুস্থতায় বিশেষ বিমানে আর্জেন্টিনার রোজারিওতে ফিরছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। গত 4 দিন ধরে সেখানেই আছেন লিওনেল মেসি। ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে, নিজ শহরে ফিরেও তাই ফুটবলেরই সঙ্গে আছেন মেসি। পরিবারের ক্লাব লিওনেসের 21তম রাউন্ডের ম্যাচ মাঠে বসে দেখেন। যে দলটা খেলে আর্জেন্টিনার প্রিমেরা সি লিগে অর্থাৎ টায়ার 4-এ। যদিও এই ম্যাচে 2-0 ব্যবধানে হেরে যায় লিওনেস। এই হারের ফলে মেসির বড় ভাই মাতিয়াস মেসির সভাপতিত্বে পরিচালিত ক্লাবটা 29 পয়েন্ট নিয়ে জোন বিতে 4র্থ স্থানে নেমে যায়। বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্স আপ হওয়ার পর নিজ শহর রোজারিওতে ফিরে প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল মেসিকে। ম্যাচ শুরুর খানিক বাদে আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে আসেন মেসি। মেসি আসলে তিনিই যে আকর্ষণের কেন্দ্রে থাকবেন এটাই তো স্বাভাবিক। মাঠের বাইরে তাই দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। এমনকি ম্যাচ ফেলে একাদশে না থাকা ফুটবলাররা মেসির সঙ্গে একটা সেলফি তুলতে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেন। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা দলের একটা অংশ কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে রাজধানী বুইনোস আইরেসে পৌঁছায়। সেখানে হাজারো সমর্থক তাদের স্বাগত জানান। তবে মেসি তাদের সঙ্গে যাননি, সরাসরি রোজারিওতে ফিরে যান। ছুটি শেষ হলে ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। তবে এখন পর্যন্ত জানা যায়নি যুক্তরাষ্ট্রের ক্লাবটাতে তিনি কবে নাগাদ ফিরবেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। এবার বিয়ের মঞ্চে ঝড় তুলেছেন নরওয়েজিয়ান সুপারস্টার আর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির সতীর্থ জিয়ান লুইজি দোন্নারুমার জমকালো বিয়ের অনুষ্ঠানে নিজেই ড্রামস হাতে নেমে পড়লেন পার্টি মাতাতে। বিয়ের অনুষ্ঠান হুট করে পরিণত হলো নরওয়ের সেই বিখ্যাত ভাইকিং রো উদযাপনে। আর সেই ভিডিওটাই এবার ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাঠের গোল মেশিন আর্লিং হল্যান্ড যে পার্টিতেও একইভাবে জমজমাট তার প্রমাণ মিলল আবারও। ম্যানচেস্টার সিটির সতীর্থ জিয়ান লুইজি দোন্নারুমার বিয়েতে গিয়ে আরও একবার খবরের শিরোনাম হলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ফুটবল তারকাদের উপস্থিতিতে জমকালো সেই বিয়ের আসরে এক পর্যায়ে হল্যান্ড মেতে উঠেছিলেন তার জন্মভূমির আলোচিত সেই ভাইরাল ভাইকিং রো উদযাপনে। এদিন ইতালিতে বসেছিল আন্তর্জাতিক ফুটবলের তারার মেলা। দীর্ঘদিনের সঙ্গী অ্যালেজিয়া এলেফান্তের সাথে গাঁটছড়া বাঁধলেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ান লুইজি দোন্নারুমা। আর সেই মহোৎসবের সব আলো যেন কাড়লেন সতীর্থ হল্যান্ড।
নিজের ২৬তম জন্মদিন উদযাপনের রেশ কাটতে না কাটতেই এই তারকা স্ট্রাইকার সতীর্থের বিয়ের মঞ্চে মেতে ওঠেন ভাইকিং উদযাপনে। ডাবলিনের ঢোলে তাল তুলে পুরো হলরুমের অতিথিদের বসিয়ে শুরু করেন সারিবদ্ধ নৌকার বৈঠা বাওয়ার মতো অঙ্গভঙ্গি, যা কিনা ভাইকিং রো নামে সাড়া ফেলেছিল বিশ্বজুড়ে। বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করার পর নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে মাঠের কোনায় যে বুনো উদযাপন বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল, বিয়ের মঞ্চে এবার ঢোল হাতে নিজেই তার নেতৃত্ব দিলেন হাল্যান্ড। এক পর্যায়ে নিয়ম বুঝতে না পারা এক অতিথিকে হেসে হেসে নিজেই শিখিয়ে দেন পুরো উদযাপনের নিয়মটা। মাঠের সীমানা ছাড়িয়ে বিয়ের উৎসব। হাল্যান্ডের এই রকিং পারফরমেন্সের ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। বিশ্বজয়ী ডিফেন্ডারদের টচনচ করা এই গোল মেশিন প্রমাণ করলেন নিখাত আনন্দ ছড়াতেও তার জুড়ি মেলা ভার। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।